হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নাহলে আপনারা কীভাবে আবেদন করতে হবে এবং কোন কোন পদের লোক নেবে সেগুলো কিছুই জানতে পারবেন না। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে দেখেন, প্রথমে আছে ট্রেনিং কনস্টেবল সিলেকশন প্রসেস অ্যান্ড রেজাল্ট। এই প্রসেস অ্যান্ড রেজাল্টের মাধ্যমে কনস্টেবল আর কি ট্রেনি কনস্টেবল নেওয়া হবে আর কি। আর এটা এই অ্যাডটি আমি কেটে দিচ্ছি। দেখেন, গুগল অ্যাড আর কি, অ্যাডটি কেটে দিলাম। তারপরে অ্যাডটি আসতেছে, আচ্ছা বাদ দেন। এখানে নিচে লেখা আছে দেখেন, খুলনা, কিশোরগঞ্জ, নড়াইল, মাগুরা, জয়পুরহাট, বাগেরহাট ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে লোক নেবে এবং পুলিশ হেডকোয়ার্টারে জব সার্কুলার। আর এইটা দেখেন, এইটার মাধ্যমেই আর কি লোকজন নেবে। এখানে পুলিশ জব সার্কুলার, এই জব সার্কুলারের মাধ্যমেই পুলিশ নিয়োগ নেবে। যারা যারা পুলিশে আবেদন করতে চান তারা এখানে আবেদন করতে পারেন। আর ফুল ডিটেলস আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। এই দেখেন, এখানে এখানে উপর থেকে দেখাচ্ছে যে উপরে দেখেন ডান দিকে অ্যাডমিট কার্ড নিতে হবে, তারপরে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র নিয়ে আসতে হবে, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সাময়িক সনদপত্র, তারপরে হলো সনদপত্রের মূল কপি নিয়ে আসতে হবে। 5.3 হলো চারিত্রিক সনদপত্র আনতে হবে। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি, যেটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেয় আর কি। শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সাথে নাগরিকত্ব, চারিত্রিক সনদপত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে অথবা ইউনিয়ন পরিষদ থেকে নিলে হয়তো আগে। এখন এনারা যেহেতু চাইছে, সেহেতু আপনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মানে যেই প্রতিষ্ঠানে সর্বশেষ লেখাপড়া করছেন সেই প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্সিপাল অথবা হেডমাস্টারের কাছ থেকে এইটা নিতে হবে আর কি। তারপরে বলছে নাগরিকত্ব সনদ, জেলা স্থায়ী বাসিন্দা ও জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে স্থায়ী নাগরিকত্ব সনদের মূল কপিটি নিয়ে আসতে হবে। এর মাধ্যমে আর কি প্রমাণ হবে যে আপনি ওই এলাকার আর কি স্থানীয় নাগরিক বলতে মানে স্থানীয় নাগরিক আর কি। ঠিক আছে, তারপরে যেটা হবে সেটা হলো অভিভাবকের সম্মতিপত্রটি নিয়ে আসতে হবে আপনাকে অবশ্যই। আপনার অভিভাবক যে আপনাকে আনার জন্য আর কি, মানে চাকরি করার জন্য সার দিয়েছে, মানে চাকরি করার জন্য ইচ্ছুক, সেই মর্মে প্রত্যয়ন নিয়ে আসতে হবে অভিভাবকের কাছ থেকে। তারপরে যেটা লাগে সেটা হলো জাতীয় পরিচয়পত্র। প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে আসতে হবে। পরিচয়পত্র হলো একটি প্রতিষ্ঠানের মানে আইডেন্টিটি, মানে প্রতিষ্ঠান বলতেছি একটি দেশের আইডেন্টিটি আর কি। এই প্রতিষ্ঠানের আইডেন্টিটির সাহায্যে আপনি অন্য দেশে নিজের দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারবেন। অন্যথায় পারবেন না। তারপর এটা হলো অভিভাবকের সম্মতিপত্র তো বললাম, জাতীয় পরিচয়পত্র বললাম, ছবি লাগবে, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি ছবি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে আসতে হবে আর কি। অনেকে কি করে, পাসপোর্ট সাইজের ছবি না নিয়ে এসে স্ট্যাম্প সাইজ বা ছোটো সাইজের ছবি নিয়ে আসে, তখন আর কি তাদের অ্যাপ্লিকেশানগুলো রিজেক্ট করে দেওয়া হয় এই কারণেই। তাই আপনারা যারা আবেদন করবেন তারা আর কি পাসপোর্ট সাইজের বড় ছবি যেটাকে বলে আর কি, ওই ছবিটি নিয়ে যাবেন। এই ছবিটি নিয়ে গেলে আপনাদের অ্যাপ্লিকেশন আর রিজেক্ট করবে না ওনারা। তারপরে কোটার দিকে বলছে হলো মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান বা নাতিপুতিদের কোটা যেটা হয় আর কি, সেই কোটার কথা বলছে। সেই কোটা যদি আপনার থাকে, আপনি খুব সহজেই চাকরিটি পেয়ে যেতে পারেন কোটার সাহায্যে। অনেকেই কোটার মাধ্যমে চাকরি পায়। কোটার মাধ্যমে বলতে আর কি আমি বোঝাতে চাচ্ছি যে
অনেকে এই কোঠা দাদা নানা খালা সরি বাপ দাদা নানা এদের মুক্তিযোদ্ধার কোটা দিয়ে অনেক জায়গায় চান্স পেয়ে যায়, যেখানে যেখানে আমাদের মতো সাধারণ বা কোটা ছাড়া যারা আছে তারা যোগ্য বেশি থাকে, কিন্তু কোটার জোরে তারা চাকরিটি পেয়ে যায় অথবা তারা নিয়োগটি পেয়ে যায়। তখন আমাদের খুব খারাপ লাগে, তাই আমরা কোটা আর কি ওটা চাই না, কোটা চাই না। কোটা তুলে দেওয়া হোক, আর কোটা তুলে দেওয়ার বলতে বাবা মা নাতিপুতি এর তো যাওয়ার দরকার নেই। কোটা থাকলেও মনে করেন যে শুধু মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধার সন্তানরা যেন পায়, তা বাদে নাতিপুতি এগুলো তো পাওয়ার তো কোনো কিছু দরকার নেই, তাই না? কারণ মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে, তার সন্তান তার সন্তান তার সন্তানের তার সন্তান, এগুলোতে তো এত ডিটেলসের দিকে যাওয়ার তো দরকার নেই, তাই না? সে কারণে কোটার ক্ষেত্রে আমার মনে হয় শুধুমাত্র একটা কোটা হলেই হবে। পুলিশের পোষ্য কোটা আছে, এটা সবচেয়ে ফালতু কোটা লাগে আমার কাছে। পুলিশের কনস্টেবল হতে সর্বোচ্চ সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট এরই পরমর্যাদার পুলিশ কর্মকর্তার সন্তানগণের পুলিশ পোষ্য কোটায় কোটার অগ্রাধিকার প্রাপ্তি। এই ক্ষেত্রে পিতামাতার নাম, পদবি, বিপি নাম্বার উল্লেখ করতে হবে এবং যেখানে চাকরি করেন সেখানকার সার্টিফিকেট দিতে হবে। তাহলে আপনারা কোটাধারী হতে পারবেন। পোষ্য কোটা বলতে এইটাকে বোঝায় আর কি। পোষ্য কোটা বলতে পুলিশ ইন্সপেক্টর অথবা কোনো বড় র্যাঙ্কের কোনো অফিসারের আর কি, কী বোঝায় ওটাকে কী বলে, কোনো বড় র্যাঙ্কের অফিসারের সন্তান আর কি, সন্তানরা এই কোটার আন্ডারে পড়ে আর কি, পোষ্য কোটা। তাই এই পোষ্য কোটাটাও আমার কাছে সবচেয়ে বাজে লাগে, কিন্তু এটা ঠিক আছে অবশ্য, একবার যে ঠিক আছে পোষ্য কোটা। কারণ আপনি আর্মিতে জব করেন, আপনার কোটা থাকতেই পারে, বা আপনার একটু অগ্রাধিকার একটু থাকবেই, এটাই স্বাভাবিক। তাই আর কি, এটা অস্বাভাবিক বলে আমার মনে হয় না। এতিম কোটাটা ঠিক আছে, তারপরে যে কোটা আছে সেই কোটাটাও ঠিক আছে। ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা চাকরিজীবীদের প্রার্থীদের অনুমতিপত্র লাগবে, যারা চাকরি করে আর কি অন্যান্য প্রতিষ্ঠানে। সেই প্রতিষ্ঠান কর্তৃক আপনাদের এনওসি বা জিও নিতে হবে, এনওসি নিতে হবে, যাতে লেখা থাকবে যে আপনার চাকরির ক্ষেত্রে আপনার সেই প্রতিষ্ঠানের কোনো প্রকারের কোনো ধরনের আপত্তি নাই। এইটা লেখা থাকলেই আপনার হয়ে যাবে আর কি। এই পর্যন্তই। আপনারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আবেদনের, সেখান থেকে আবেদন করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।